Okay, so thank you everyone. Welcome to my 8th class on L1 course. This is actually a class for all the general arts students. আমরা আমাদের সিলেবাসে একটা বড় অংশ অলরেডি কভার করে ফেলেছি আমাদের এই L1 ক্লাসের মধ্যে। আমরা জানি আমাদের সিলেবাসের দুটি সেকশন, প্রথম দুটি সেকশনের একটা বড় অংশ কভার্ড হয়ে গেছে। আমরা অলরেডি ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন, distinctness of the human language, what is language, what are the various characteristics of human language, how human language is different from the animal language, মানুষের ভাষা এবং পশুর ভাষা একে অপরের সঙ্গে কিভাবে আলাদা, what is communication, what are the different types of communication, for example intrapersonal communication, interpersonal communication, verbal communication, non-verbal communication, business communication, এই বিষয়গুলো অলরেডি আমরা পড়ে ফেলেছি। আমরা পড়েছি about the various language varieties like standard and non-standard variety. স্ট্যান্ডার্ড ভ্যারাইটির মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গুলো পড়ছে, যে ভাষায় আমরা সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করি, যে ভাষায় আমরা প্রিন্সিপালকে চিঠি লিখি। নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ উইথ দ্য ফ্রেন্ডস, ল্যাঙ্গুয়েজ উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স, ল্যাঙ্গুয়েজ যেগুলো স্ট্যান্ডার্ডাইজ নয়, ফর এক্সাম্পল ডায়ালেক্ট, ইডিওলেক্ট বিভিন্ন ভাষা, উপভাষা, রিজিওলেক্ট বিভিন্ন আঞ্চলিক ভাষা। ফর এক্সাম্পল বীরভূমের ভাষা একটা নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, বীরভূমিয়ান ডায়ালেক্ট ইজ আ নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ অফ বেঙ্গলি, নন স্ট্যান্ডার্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল। কাকে ফর্মাল বলে, কাকে ইনফর্মাল বলে, এবং অলরেডি আমরা এই 2017, 2018, 2019 এই বিভিন্ন ইয়ারের যে প্রশ্ন এবং 2020 প্রশ্নটাও আমাদের কাছে আছে, সেখানে কেবলমাত্র 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন ছিল, কারণ এটা অনলাইন এক্সামিনেশন হয়েছিল। তোমরা জানো এখানে 2 নম্বরের প্রশ্ন ছিল না, কিন্তু তোমাদের অফলাইন এক্সামিনেশন হতে পারে, তাই তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো ভালো করে তৈরি করতে হবে। সেজন্য আমরা এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতে করতে যাচ্ছি, ঠিক আছে? আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোর্স মেটেরিয়ালটা আমি তোমাদের দিয়েছি তার 11 পাতায় আমরা চলে আসব, এবং এই ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইজ অলমোস্ট লাইক স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড, একই, কিন্তু কয়েকটা নির্দিষ্ট পার্থক্য আছে, সেটা কি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস আমি শুরু করছি। এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার যেগুলো বললাম? Yes, sir. Yes, sir. Yes, sir. থ্যাংক ইউ। সো আজকের ক্লাস আমরা শুরু করছি। ডিফাইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ উইথ সুটেবল এক্সাম্পলস। হোয়াট ইজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ with suitable example. একটা কথা মাথায় রেখো, whenever I'm using the word define, what is the meaning of the word define? Define means give the definition. Definition এর বাংলা হচ্ছে সংজ্ঞা। অর্থাৎ যখনই কোনো প্রশ্ন আসছে এইরকম একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে, ডিফাইন ফর্মাল এন্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, ডিফাইন মিন্স গিভ দ্য ডেফিনিশন। যেরকম আমরা বাংলায় বলি শালক শ্লংশেষের সংজ্ঞা দাও, সেরকম ডিফাইন মানেই হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা দাও, তাকে ডিফাইন করো উইথ সুটেবল এক্সাম্পল, সঠিক উদাহরণ সহযোগে। তাহলে আমরা প্রথমে পড়ব হোয়াট ইজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফর্মাল? ফর্মাল মানে কি? সাধারণ। ফর্মাল মানে হচ্ছে বেসিক্যালি দ্যাট হুইচ ইজ অফিসিয়াল। ঠিক সবসময় সাধারণ নয়, ফর্মাল মানে যেটা অফিসিয়াল, যেটা আমরা যাকে ধরে নিই এটা একটা স্ট্যান্ডার্ড। আমি কি এখন ফর্মাল পোশাক পরে আছি? না, না স্যার, ফর্মাল পোশাক পরে নেই। জেনারেলি ফর্মাল বলতে বোঝায় এক ধরনের স্ট্যান্ডার্ড কস্টিউম which someone wears in official arena. For example, যদি প্যান্ট শার্ট, একটা হোয়াইট শার্ট এবং ব্ল্যাক প্যান্ট, আমি ফর্মালে রয়েছি। আমি যদি ইনফর্মাল স্পেসের মধ্যে আছি, অর্থাৎ আমার বাড়ির মধ্যে আছি, যেটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ স্পেস বলতে পারি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি আপনার কথাটা আমি ঠিক করে শুনতে পাচ্ছি না কেন বলুন তো? মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। ঋতু, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একবার বেরিয়ে আরেকবার ভেতরে ঢুকতে পারো,
কারণ বাকিরা কি Okay. আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছে? বাকিরা হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, আমি বেরিয়ে আবার ঢুকছি। হ্যাঁ একবার বেরিয়ে ঢোক। শুনতে পাচ্ছি। ঠিক। ফলে আমি এখন একটা ইনফর্মাল পোশাক পরে আছি, যে টি শার্ট, প্যান্ট, জিন্সের প্যান্ট, এগুলো প্রত্যেকটা ইনফর্মাল। এগুলো তো কস্টিউমের ক্ষেত্রে। সেরকম ল্যাঙ্গুয়েজও ফর্মাল এবং ইনফর্মাল এই ধরনের ডিস্টিংশন রয়েছে, আমরা একবার দেখে নেব। সো ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ লেস পার্সোনাল। পার্সোনাল মানে ব্যক্তিগত। তাহলে বুঝতে পারছো, যেগুলো কম ব্যক্তিগত, যেগুলো অনেকটা বেশি অফিসিয়াল, যেগুলো পরিবার থেকে পৃথক, পরিবার অনেকটা পারিবারিক নয়, তাকে ফর্মাল বলে। তুমি যদি এখন যে ল্যাঙ্গুয়েজে কৃষ্ণচন্দ্র কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলো, ধরা যাক ইউ হ্যাভ লস্ট ইউর অ্যাডমিট কার্ড, তুমি তোমার অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছো, এরকম একটা প্রশ্ন পরীক্ষা এসেছিল, ইউ আর লজিং আ কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল দ্যাট আই হ্যাভ লস্ট মাই অ্যাডমিট কার্ড। তুমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলবে, তুমি যে ল্যাঙ্গুয়েজে তোমার চিঠিটা লিখবে, সেই একই ভাষাটিতে কি তুমি তোমার বাড়ির সঙ্গে কথা বলবে? বলবে না তো। ফলে এক্স্যাক্টলি, ফলে এই যে পার্থক্যটা, দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড দ্য ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। আমরা এটাকে এক্সাম্পল দিয়ে পড়বো এবং পরীক্ষায় কি 2 নম্বরের প্রশ্ন এখান থেকে এসছে সেগুলো দেখার চেষ্টা করবো। সো formal language is less personal than informal language. It is used when writing for professional or academic purposes. Remember, professional purpose মানে পেশাদারিত্বের কাজ। কি কি পেশাদার কাজ? For example, newspaper writing, writing article in the newspaper. For example, if you are a journalist, you are writing newspaper article. So newspaper article, article is a formal activity. It should be written in the formal language. তাই তো? একই রকম ভাবে writing letters, চিঠি লেখা কিসে হবে? ফর্মাল ল্যাঙ্গুয়েজে। একই রকম ভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ রাইটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিফিকেশন, এটা কি জিনিস? অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিফিকেশনটা কি? প্রশাসনিক বিজ্ঞপ্তি। প্রশাসন যখন কোনো বিজ্ঞপ্তি জারি করে, ফর এক্সাম্পল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যখন ছুটির নোটিফিকেশন দেয়, যখন করোনা ভাইরাস কেন্দ্র করে বিভিন্ন বিজ্ঞপ্তি দিচ্ছিল সরকার, যে কোথায় লকডাউন হবে কোথায় হবে না, এগুলো কি প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিফিকেশন, সরকারি প্রশাসনিক বিজ্ঞপ্তি। সেগুলো কিসে লেখা হবে? বলো। ফর্মাল স্যার। ফর্মাল রাইট। ফলে এই যে ভেরিয়াস প্রফেশনাল অ্যান্ড একাডেমিক অ্যাক্টিভিটি মানে, ফর এক্সাম্পল, আই এম টকিং উইথ ইউ ইন আ ভার্চুয়াল ক্লাস স্পেস, আই এম টেকিং দ্য ক্লাস অফ ইউ ইন আ ভার্চুয়াল গুগল মিট স্পেস, আই অ্যাম টকিং ইন আ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। আমি ক্লাসের মধ্যে যখন পড়াবো, আমি ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলবো। অনেক সময় আমাকে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে তোমাদের সঙ্গে কথা বলতে হয়, কারণ তোমাদেরকে ক্লাসের মধ্যে আমাকে ইনভলভ করতে হয়, সেটা অন্য কথা, কিন্তু জেনারেলি আমাকে এই ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। ফলে এই যে পুরো অ্যাক্টিভিটিটা অ্যাজ অ্যান একাডেমিক টিচার, এই একাডেমিক অ্যান্ড প্রফেশনাল অ্যাক্টিভিটি শব্দগুলো মনে রাখবে। একাডেমিক অ্যান্ড অর প্রফেশনাল পারপাসেস লাইক ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট, লাইক নিউজপেপার রাইটিং, লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিফিকেশন, এগুলো প্রত্যেকটাই হবে ফর্মাল ল্যাঙ্গুয়েজে। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ডাজ নট ইউজ, খুব ইম্পর্টেন্ট, ডাজ নট ইউজ colloquialism, colloquialism, colloquialism means কথ্য ভাষা। Contractions, contraction মানে ছোট করা, or first person pronouns like I or we, আমি, আমরা, তোমরা, এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো ফর্মাল ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় না। ফর্মাল ল্যাঙ্গুয়েজে আই, উই এই শব্দগুলো অ্যাভয়েড করা হয়। তাহলে লেখা হয় দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট মানে আমি, মানে আমি চিঠি লিখছি, দ্য ক্যান্ডিডেট গুলো রেফার করা হচ্ছে। বা একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে লেখা হয় দ্য রিসার্চার ওয়ান্টস দ্যাট, রিসার্চার এটা চায়। কখনো আই বলে নিজেকে সম্বোধন করা হয় না। ভাববাচ্য লেখা হয় ফার্স্ট পারসনে, লেখা হয় না। পরিষ্কার? Yes sir. Yes, thank you. So formal language is less personal. It is generally used in the official space. It is used when writing for professional or academic purposes.
what are the various professional purposes like newspaper article, writing letters, administrative notification, সরকারি বিজ্ঞপ্তি, এগুলো প্রত্যেকটাই অফিশিয়াল পারপাসে ইউজ করা হয়, and university assignment. Formal language does not use colloquialism, কথ্য ভাষা ব্যবহার করে না, or first person pronouns such as I or we. Example দিচ্ছি formal language এর, improvements cannot be introduced due to funding restrictions. Improvement মানে বলো, what is the meaning of the word improvement? বলা উচিত দেখি, স্যার উন্নত হওয়া এরকম কিছু, উন্নতি করা বা উন্নত করা, ডেভেলপমেন্ট। সো ইমপ্রুভমেন্টস ক্যান নট বি ইন্ট্রোডিউস ডিউ টু ফান্ডিং রেস্ট্রিকশনস। একটা কলেজের তাহলে যে উন্নতি দরকার সেটা করা যাচ্ছে না কেন? ক্যান নট বি ইন্ট্রোডিউসড। ইন্ট্রোডিউস করা মানে এটাকে সূচনা করা যাচ্ছে না, এটাকে সবার সঙ্গে পরিচয় করা যাচ্ছে না, কেন? ডিউ টু ফান্ডিং রেস্ট্রিকশনস। ফান্ডিং রেস্ট্রিকশন মানে স্যার শুনতে পাওয়া যাচ্ছে না। cannot be introduced due to funding restrictions. Funding restrictions মানে উন্নত করা না, ফান্ডিং রেস্ট্রিকশন মানে কি? সীমাবদ্ধতা কিসের সীমাবদ্ধতা? টাকা পয়সার সীমাবদ্ধতা, না স্যার উন্নত দিক থেকে এক্স্যাক্টলি। যেহেতু উন্নত দিক থেকে সীমাবদ্ধতা রয়েছে তাই আলাদা করে ইমপ্রুভমেন্ট ইন্ট্রোডিউস করা যাচ্ছে না, কলেজের বিল্ডিং তৈরি করা যাচ্ছে না, ক্লাসরুমের মধ্যে ব্ল্যাকবোর্ড রাখা যাচ্ছে না, কারণ টাকা পয়সার অভাব রয়েছে। যে কোনো রেস্ট্রিকশন মানে সীমাবদ্ধ করা, কিন্তু ফান্ডিং মানে অর্থনৈতিক। তাহলে যাক আমার কালচারাল রেস্ট্রিকশন মানে কি? আমার সাংস্কৃতিগত ভাবে আমি দেউলিয়া, আমার কালচার নেই, তাই ফান্ডিং মানে হচ্ছে রিলেটেড টু ফাইন্যান্স। মনে থাকবে? বেশ বেশ, তোমরা একটু প্রত্যেকে মাইক্রোফোনটাকে অফ করে দাও, তাহলে আমার কথাটা আরো পরিষ্কারভাবে শোনা যাবে। বেশ, এবার the results are not believed to be accurate. এটাও একটা ফর্মালের এক্সাম্পল। the results are not believed to be accurate. results মানে হচ্ছে ফল, যে ফলাফলটা বেরিয়ে এসছে ধরে যা কোনো রিসার্চের ফলে বা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের ফলে, আর not believed to be accurate, এটাকে একদম সঠিক বলে ভাবা হচ্ছে না। এই যে ভাষার ব্যবহারটা, the results are not believed to be accurate, এটা হচ্ছে এক্সাম্পল অফ the formal language. একই রকম ভাবে the research project will not continue next year. রিসার্চ প্রজেক্টটা পরের বছর আর কন্টিনিউ করবে না, হয়তো ফান্ডিং রেস্ট্রিকশন বা কোনো অসুবিধা হয়েছে, পরের বছর রিসার্চ প্রজেক্ট আর চলবে না। এগুলো প্রত্যেকটা কিসের এক্সাম্পল? ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ইনফর্মাল কাকে বলে আমরা দেখে নিয়ে এই একই এক্সাম্পলটা আমরা ইনফর্মালে পড়বো। ধরা যাক ইনফর্মাল ইজ মোর ক্যাজুয়াল অ্যান্ড স্পন্টেনিয়াস। ক্যাজুয়াল মানে দ্যাট হুইচ ইজ নট ফর্মাল, এই যে আমি বাড়িতে ক্যাজুয়াল পোশাক পরে রয়েছি, একটা টি শার্ট পরে আছি। স্পন্টেনিয়াস মানে অনেক বেশি, স্পন্টেনিয়াস মানে কি? স্বতঃস্ফূর্ত, অনেক বেশি স্বতঃস্ফূর্ত। আমরা ধরা যাক আমি যদি তোমাদের সঙ্গে মিশতাম একটা অত্যন্ত রাগী প্রফেসর হিসেবে, তোমরা কি আমার সঙ্গে স্পন্টেনিয়াসলি কথা বলতে পারতে না? আমি যদি প্রথমেই বলতাম যে তোমরা কিছু জানো না, তোমাদের কোনো বেসিক জ্ঞান গম্ভীর নেই, বোধ বুদ্ধি নেই বলে বকাঝকা করতাম, তোমরা কি আমার সঙ্গে কথা বলতে ঠিক মতো? বলতে না। এই যে তোমরা আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছো, মাইক্রোফোন অন করে কথা বলছো, আমার ক্লাস অ্যাটেন্ড করছো, এটা কেন? তার কারণ আমি তোমাদের একটা ইনফর্মাল স্পেস দিচ্ছি। অ্যাপার্ট ফ্রম বিং আ টিচার, আমি তোমাদেরকে কথা বলতে দিচ্ছি বা বন্ধুর মতো মেশার চেষ্টা করছি। এই যে পদ্ধতি, এটা হচ্ছে এক ধরনের ইনফর্মাল মেথড তোমরা বলতে পারো। এর ফলে স্টুডেন্টরা অনেক বেশি স্পন্টেনিয়াস, ক্যাজুয়াল এন্ড স্পন্টেনিয়াস হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। তোমরা যখন বন্ধুদের সঙ্গে থাকো তোমরা স্পন্টেনিয়াস থাকো, ক্যাজুয়াল থাকো। বাড়ির লোকেদের সঙ্গে থাকো, বাবা মা দাদা দিদি, ক্যাজুয়াল এন্ড স্পন্টেনিয়াস। It is used when communicating with friends or family, either in writing or in conversation. যখন তাদের সঙ্গে তুমি লিখে কথা বলছো, মানে চিঠি লিখছো বাবাকে, অথবা ফ্যামিলির সঙ্গে অথবা কথা বলছো। It is used when writing personal emails, text messages, হোয়াটসঅ্যাপে তোমরা যেটা লেখো বন্ধুদেরকে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে, ধরো দেখ লিখে দিচ্ছ আচ্ছা A66A, এবার লোকে তো বুঝতে পারবে না আচ্ছা মানে কি, তারপরে YOU টাকে শুধু ইউ লিখছো। এর ফলেই যে, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক বিজনেস করেসপন্ডেন্সেও ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। Informal is more casual and spontaneous. It is used in personal conversation
It is used with communication with the friends and family. The tone of the informal language is more personal than formal language. অনেক বেশি ব্যক্তিগত, অনেক বেশি পারিবারিক ফর্মাল ল্যাঙ্গুয়েজের থেকে। আমরা অলরেডি ফর্মাল ল্যাঙ্গুয়েজের বেশ কয়েকটা এক্সাম্পল পড়েছি, একই এক্সাম্পল আমরা ইনফর্মালে পড়বো। এই দেখো, the improvements can't be introduced due to funding restriction, cannot টাকে ছোট্ট করে can't করে দিল। যে মুহূর্তে শর্ট হয়ে গেল ফর্মটা, সেই মুহূর্তে ইনফর্মাল হয়ে গেল। এই যে রেজাল্টস আর নট বিলিভ টু বি অ্যাকিউরেট, কি হবে? আই ডোন্ট বিলিভ দ্যাট দ্য রেজাল্টস আর অ্যাকিউরেট। এই যে ডোন্ট বিলিভ, এখানে আই, জেনারেলি আই উই এই শব্দগুলো ফর্মালি ইউজ করা হয় না, ফার্স্ট পারসন প্রোনাউন ফর্মালি ব্যবহার করা হয় না। আই ডোন্ট বিলিভ, সেই মুহূর্তে ইনফর্মাল হয়ে গেল। এই যে ফর্মালি ছিল কি, the research project will not continue next year, ইনফর্মালি কি হলো? the research project won't continue next year, will not টা কি হলো? won't, WON''T। ফলে এইভাবে যে পরিবর্তন হলো ল্যাঙ্গুয়েজের মধ্যে, ল্যাঙ্গুয়েজ অনেক বেশি শর্ট হয়ে গেল, এইটা হচ্ছে এক্সাম্পল অফ দ্য ফর্মাল এন্ড দ্য ইনফর্মাল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রচুর এক্সাম্পল সহযোগে এই বিষয়গুলোকে একটু পড়বো। দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এক্সাম্পল দেওয়া আছে। আজকে আমরা এই সেকশনটা শেষ করে সেকশন 3 তে পরের দিন যাব। এবার আমরা এক্সাম্পল গুলো পরপর পড়বো। আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিয়ে তোমাদেরকে প্রশ্নগুলো করব, ঠিক আছে? বেশ, না তার আগে এবার এই কোয়েশ্চেনটা অনেক সময় পড়ে, ডিস্টিংগুইশ বিটুইন ফর্মাল এন্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ উইথ সুটেবল এক্সাম্পল। এই একই প্রশ্নের উত্তর, যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে আর ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে, সেই দুটো বলে এক্সাম্পল দিয়ে দেখাতে হবে। এই একই প্রশ্ন, এটা আমি এটা অন্যভাবে উত্তরটা দিয়েছি, মোরাললেস সেম। তোমরা প্রথম প্রশ্নের উত্তরটা দিলেই তোমাদের হবে, ঠিক আছে? তাহলে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ মোর কমন when we write, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ মোর কমন when we speak। জেনারেলি আমরা যখন লিখি তখন ফর্মাল ল্যাঙ্গুয়েজ বেশি ব্যবহার করি। ইন কেস অফ দ্য রাইটিং, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ মোর কমন when we speak, আমরা যখন বলি তখন ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বেশি ব্যবহার করি। However, there are times when writing can be very informal, অনেক সময় লেখার সময় রাইটিং খুব ইনফর্মাল হতে পারে, যেরকম when writing postcards or letters to friends, emails, WhatsApp messages or text messages, যেটা আমরা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখি। এবার আমরা ফর্মাল আর ইনফর্মালের বেশ কয়েকটা এক্সাম্পল এখানে অলরেডি পড়লাম, আরো কয়েকটা এক্সাম্পল পড়বো। ধরা যাক, the balloon, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে the balloon was blown up for the experiment। blown up মানে আকাশে বেলুন ওড়ানো হয়েছে একটা পরীক্ষা করার জন্য। the balloon was blown up for the experiment, এই পরীক্ষার জন্য। এটা ইনফর্মালে আছে। এবার আমরা ফর্মালে করছি, the balloon was inflated, inflate মানে ফোলানো। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে the balloon was inflated for the experiment, এক্সপেরিমেন্টের জন্য বেলুনটাকে ফোলানো হয়েছে। ফর্মালে the patient got over his illness, ইনফর্মাল got over মানে সেরে ওঠা, the patient got over his illness, ইনফর্মাল। ফর্মালে কি হবে? the patient, বলো কি লেখা আছে? রিকভার্ড। ইয়েস, আমরা বলি না গেট ওয়েল সুন, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো, এটা ইনফর্মালে। পেশেন্ট রিকভার্ড ফ্রম হিজ ইলনেস, তার অসুস্থতা থেকে পেশেন্ট ভালো হয়ে উঠলো, আরোগ্য লাভ করলো, আমার মা বললো। the results of the study were mixed up, mixed up মানে কোনো কিছু যদি মিশে যায়, এদিক ওদিক হয়ে যায়, ভুল হয়ে যায়, এটা হবে ফর্মালে কি? the results of the study were confused, যে পরীক্ষার যে ফলাফল সেটা মানে যে মানে কোন একটা স্টাডি মানে কোন রিসার্চের ফলাফল কনফিউজড, মানে রেজাল্টে কি হয়েছে আমরা জানি না। একই রকম ভাবে স্ল্যাং এবং কলোকিয়ালিজম দিয়ে প্রচুর ইনফর্মাল এবং ফর্মাল ল্যাঙ্গুয়েজ হয়। ধরা যাক বিখ্যাত এটা এই এক্সাম্পলটা, ইট ওয়াজ রেনিং ক্যাটস এন্ড ডগস। ক্যাটস এন্ড ডগস মানে কি? মুষলধারে বৃষ্টি হওয়া। মুষলধারে বৃষ্টি পড়া। তাহলে ইট ওয়াজ রেনিং হেভিলি, ক্যাটস এন্ড ডগস মানে কি আকাশ থেকে কুকুর এবং বেড়াল পড়ছে? না, ইট ওয়াজ রেনিং ক্যাটস এন্ড ডগস মানে ইট ওয়াজ রেনিং হেভিলি। তাহলে এটা ইনফর্মাল, এটা ফর্মাল। একই রকম ভাবে দেখো ইনফর্মালে আছে লেকচারার্স স্কিল কাউন্ট অন স্টুডেন্টস
to use correct grammar and punctuation in essays. যারা লেকচার মানে যারা প্রফেসর তারা এখনো এক্সপেক্ট করে, যেরকম আমি এক্সপেক্ট করি তোমাদের থেকে, যে তোমরা যখন লিখবে তোমরা কারেক্ট গ্রামার এন্ড পাংচুয়েশন ইউজ করবে, সঠিক ব্যাকরণ এবং কোথায় সঠিক জ্যোতিচিহ্ন দেবে তোমরা সেটা সঠিকভাবে ব্যবহার করবে তোমাদের এসেতে। এখানে স্টিল কাউন্ট অনের বদলে এক্সপেক্ট, lecturers expect students to use correct grammar and punctuation in essays. কাউন্ট অন মানে তোমাদের উপরে ভরসা করছি আমি। এই যে আরেকটা শব্দ মব, মব মানে কি? MOB, মব মানে আনকন্ট্রোলড ক্রাউড, অনিয়ন্ত্রিত যেখানে ভিড়, প্রচুর মানুষ যখন একসঙ্গে থাকে তাকে মব বলা হয়। ল্যাটিন শব্দ মোবাইল ভালগাসের শর্ট ফর্ম হচ্ছে মব। So mob was very rowdy during the protest against cuts to university funding. University funding থেকে বেশ কয়েকটা টাকা কেটে নিয়েছে সরকার, তার জন্য যারা জনগণ তারা was very rowdy. রাউডি মানে রুড। রেগে যাওয়া, কি বলছো বলো? বকে যাওয়া, রেগে যাওয়া, রেগে যাওয়া বা বকে যাওয়া মানে খারাপ হয়ে যাওয়া। রাউডি, রুড ওয়েতে জনগণ ব্যবহার করছে তাদের প্রোটেস্টে। কি প্রোটেস্টে? বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং থেকে কেন টাকা কেটে নেওয়া হচ্ছে, এটা হবে দ্য ক্রাউড ওয়াজ ভেরি রাউডি ডিউরিং দ্য প্রোটেস্ট এগেইনস্ট দ্য কাটস টু দ্য ইউনিভার্সিটি ফান্ডিং। মবের বদলে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে ক্রাউড। পরিষ্কার? বলো পরিষ্কার কিনা? Yes, sir. বেশ, এইবার আমি কয়েকটা এক্সাম্পল দেব, দিয়ে তোমাদেরকে পড়াবো। অলরেডি সেগুলো কয়েকটা পড়িয়েছি, আরেকবার বলবো, তোমরা বলবে, আমি বলবো তোমরা বলবে। Rewrite the following sentences in standard English. এই সেন্টেন্স গুলোকে স্ট্যান্ডার্ড ইংলিশে করতে হবে। তার মানে কি আছে? হ্যালো বা কি করতে দিলে বেশ, ডিম ভাজি I ain't got nothing। তোমরা এই পাশে উত্তরটা দেখবে না, ঠিক আছে? আমি মানে যদি উত্তরটা দেখে নিচ্ছ আমরা, ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে দেখেই যদি কেউ বলো তো বলো, কিন্তু এরপরে আবার আমি প্রশ্নগুলোকে আলাদা করে করব। আচ্ছা, I ain't got nothing এর কি হবে? I have not got anything. Have not got anything। এই মাথায় খালি কয়েকটা জিনিস একটু মুখস্থ করবে ভালো করে, ঠিক আছে? দাঁড়াও আমি তোমাদেরকে এটাকে একটু কেটে নিয়ে যাই কোথাও একটা, এক মিনিট। বড় করলাম, এবার ভালো করে দেখো। এই যে এগুলো প্রত্যেকটা কিসে আছে? এগুলো প্রত্যেকটা আছে নন স্ট্যান্ডার্ডে, তাই তো? নন স্ট্যান্ডার্ডে। এগুলোকে স্ট্যান্ডার্ডে করতে হবে। ভালো করে দেখো, কারণ এগুলো 2 নম্বরে কিন্তু 2 এ 2 পাওয়া সম্ভব। I ain't got anything, এটা হবে I have not। তার মধ্যে মুখস্থ করবে ain't এর অফিশিয়াল হচ্ছে have not। এবার এটা উল্টো করতে পারে, মানে I have not got anything দিতে পারে স্ট্যান্ডার্ডে, দিয়ে বলতে পারে কনভার্ট করো নন স্ট্যান্ডার্ড, লিখবে I ain't got anything have not এর বদলে। তাহলে ain't have not। স্যার আপনার স্যার ব্রেকিং হচ্ছে। হ্যাঁ, এই অনেকে মাইক্রোফোনটা একটু অন করেছো, মাইক্রোফোনটা একটু অফ করে দাও। মাইক্রোফোনটা একটু অফ করো সবাই, তাহলে আমার কথাগুলো সবাই শুনতে পাবে। আমি আবার অন করতে বলবো তোমাদের। রিয়া মাইক্রোফোনটা অফ করো, আমি অফ করে দিচ্ছি। বেশ বেশ, এবার আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছ আশা করছি প্রত্যেকে। বেশ বেশ, হ্যাঁ স্যার। বেশ, ধরা যাক I gonna tell you a story। gonna মানে I am going to, yes, going to is the standard form, gonna হচ্ছে non standard form। I wanna sleep now, wanna হচ্ছে I want to sleep now। wanna হচ্ছে নন স্ট্যান্ডার্ড ফর্ম, want to হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এইগুলো মুখস্থ করবে, এখান থেকে পরীক্ষায় পড়বে। gonna মানে going to, wanna মানে want to। I do know where she has kept my book। do know মানে I do not know where she has kept my books। কোথায় সে আমার বই রেখেছে আমি জানি না। DUNNO হচ্ছে do know মানে আমি জানি না। he is damn good। DAMN শব্দটা দেখবি ইংলিশ সিনেমায় খুব ইউজ হয়। he is damn good, এটা হবে he is very good। একই রকম ভাবে I am awfully thirsty, আমি ভয়ঙ্কর ভাবে তৃষ্ণার্ত, এটা কি হবে? I am very thirsty, আমি খুব তৃষ্ণার্ত। বিনা got sick of waiting, got sick কি হবে? এটা কি, এটা স্ট্যান্ডার্ড ফর্ম কি হবে? বিনা অসুস্থ হয়ে পড়েছে ওয়েটিং করতে করতে। সত্যি কি অসুস্থ হয়ে পড়েছে? না,
এটা হবে বিনা ওয়াজ টায়ার্ড অফ ওয়েটিং। টায়ার্ড অফ ওয়েটিং মানে সে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। আই এন্ট ডান ইট মানে কি আই হ্যাভ নট ডান ইট। আগেই বলেছি এন্ট এর স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে হ্যাভ নট, গনার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে গোয়িং টু, ওয়ানার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে ওয়ান টু, ডু নোর স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে আই ডু নট নো, হি ইজ ড্যাম গুড মানে হচ্ছে হি ইজ ভেরি গুড। আচ্ছা, গেট আউট অফ দ্য রুম মানে গেট আউট অফ দ্য রুম। The sky was kind of cloudy. The sky was kind of কি হবে? Kind of cloudy. খানিকটা আকাশটা মেঘলা। ফলে এইভাবে স্ট্যান্ডার্ড থেকে নন স্ট্যান্ডার্ডে কনভার্ট করতে হবে। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। কতটা পরিষ্কার হয়েছে? এবার কয়েকটা প্রশ্ন দিলেই বোঝা যাবে। এই দুটোগুলো আগের দিন করেছিলাম আর কি, এইখান থেকে হবে, এখান থেকে। বলো কোয়েশ্চেন বি, ওয়ার্ডস উইথ নন অফেন্সিভ টার্ম। ঠিক আছে, বেশ। বলো রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস উইথ নন অফেন্সিভ টার্ম। নন অফেন্সিভ টার্ম মানে Non-standard. নন অফেন্সিভ মানে নন স্ট্যান্ডার্ড নয়, নন অফেন্সিভ মানে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড। নন স্ট্যান্ডার্ড নয়, স্ট্যান্ডার্ড। মানে অফেন্সিভ মানে কি? অফেন্সিভ মানে হচ্ছে নন স্ট্যান্ডার্ড, মানে যেগুলোর মধ্যে গালাগাল থাকবে, যেগুলোর মধ্যে স্ল্যাং থাকবে। অফেন্সিভ মানে তো তাই, নন অফেন্সিভ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা মাথায় রাখবে। ফলে নন অফেন্সিভ মানে অলরেডি নন স্ট্যান্ডার্ডে আছে, ঠিক আছে? এবার স্ট্যান্ডার্ডে করতে হবে, বুঝতে পেরেছো? বলো। ঠিক আছে স্যার। মানে এর মধ্যে অলরেডি অফেন্সিভ টার্ম রয়েছে, এইবার স্ট্যান্ডার্ডে করতে হবে, ঠিক আছে? বেশ। দিস স্মেলস লাইক শিট। বলো এটা কি হবে? দিস স্মেল স্যার আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। কিছুই তো শুনতে পাচ্ছি না স্যার। স্যার 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 আপনি কোথায় চলে গেলেন? স্যার নেই। ওপি ভাই, ওপি। চলে আসছে আমার সাথে। বাবারে তুই ক্লাস করাবি? এ বেশি কথা বলিস না রে, ক্লাসটা রেকর্ডিং চলছে। ও চলুক গা। কোথায় সবাই চলে গেল? এ স্যার মনে লেফট হয়ে গেছে। স্যার কি হয়ে গেল আপনার? তাহলে কি আমরা বেরিয়ে যাবো? স্যার হারিয়ে গেছে এখন মাত্র, খুঁজে পাওয়া মুশকিল। নেটওয়ার্ক প্রবলেম আছে। স্যার বাড়ি বাজারে থেকে নেটওয়ার্ক প্রবলেম স্যার। ক্লাস স্যার হারিয়ে গেছে। আরে শরীরটা অসুস্থ হতে পারে, এরকম কেন বলছো? স্যার তাহলে বেরিয়ে যাবো? বাবা তুমি ক্লাস করতে আসো নাই তো বেরিয়ে যাও। স্যারের রিচার্জ শেষ হয়ে গেছে, বেরো। স্যার কি হয়ে গেল আপনার? স্যার জলদি বেরিয়ে যাও। আরে স্যার নেই, স্যার নেই, চুপ কর না। শুভজিৎ ভালো আছে? স্যার নেই তো। শুভজিৎ ভালো আছিস তো?
হ্যাঁ ভাই কেমন এই রাজদীপ খবর বল কিরকম আছে, তোর খবর পেছি না একটু, কোথায় রয়েছিস আরে তুই? ইয়ার সামনাসামনি যখন দেখা হবে তখন কথা বলবি। তুমি এই, বেরিং কে যাও রে? রিয়া বেরিং যাও তুই কে রে? এনি প্রবলেম? আরে স্যারের খিদে এই, লেগে আমরা কথা বলতে অনেকদিন পর দেখা হয়েছে আমাদের। হ্যাঁ একশো বার বলবো কি হয়েছে ওই বন্ধ খবর বল। বলবে না নাকি ক্লাস ফোন করে কথা বলবে না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। সরি স্যার, স্যার, পাচ্ছি স্যার। একটা ডিসকানেকশন হয়ে গিয়েছিল, আমার ইন্টারনেট কানেকশন হঠাৎ করে চলে গিয়েছিল, তো আবার লগ ইন করে স্যার কোথায় আহ, তো যাই হোক, ভয়ের কিছু নেই, আবার শুরু করছি। ঠিক আছে। তাহলে একটা কথা মাথায় রেখো, যখন আমার ইন্টারনেট ডিসকানেকশন হয়ে যাবে, আমি যেটা চলে যাব, তখন তোমরা কোনো আনঅফিশিয়াল কথাবার্তা বলবে না, বললে সেটা কিন্তু রেকর্ড হয়ে যাবে, কারণ এটা পুরোটাই অলরেডি রেকর্ড হচ্ছে, ঠিক আছে? বেশ, বেশ, আমি ফিরে আসছি। যতদূর ছিলাম, কত দূরে ছিলাম এইবার বল। কথা বলছিল। আচ্ছা, এটা রেকর্ড হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ স্যার। কাট করে দেবেন ওই রেকর্ড হয়ে জায়গাটা গেছে এবং পুরোটাই যদি ইউটিউবে যায় তাহলে ওটা পুরোটাই চলে যাবে, সেই সমস্ত শব্দ শুনতে। হ্যাঁ, কি বলছো ওয়াহিদ? স্যার আপনি একবার শুনে নেবেন। বেশ, আর কি তোমাদের মানে কোনো কমন সেন্স নেই মাঝে মাঝে। আরে রেকর্ড হচ্ছে মানে তো আমি না থাকলেও রেকর্ডই হবে, রেকর্ড হচ্ছে। স্যার এটা আমি বলেছি, স্যার এটা আমি বললাম কিন্তু ওরা বিশ্বাস করছে না। বললে কেউ শুনছে না। কেউ পুরোটাই বলছে রেকর্ড হবে, মাথায় রেকো, মানে আমি না থাকলেও রেকর্ড হবে, কারণ রেকর্ডটা আমার কম্পিউটার করছে না। দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে কোনো একটা সফটওয়্যার দিয়ে রেকর্ড করা, যেটা আমার কম্পিউটার করে। এক্ষেত্রে গুগল মিট নিজে রেকর্ড করছে, মানে রেকর্ডটা পুরোটাই স্যাটেলাইটে হচ্ছে, ইন্টারনেট ইটসেলফ ইজ রেকর্ডিং, ফলে আমি না থাকলেও রেকর্ডটা হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। রেক বাটন থাক, উপরেই লাল মতো রেক বাটনটা থাকা মানে রেকর্ড হচ্ছে, ওটা অফ হয়ে গেলে রেকর্ড হবে না। হ্যাঁ স্যার। এই হচ্ছে বিষয়। বেশ, সবাই লাগিয়েছিল, ভালো আছো, কেউ বলছে খাবার খেলি। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুইও তো বলছিলিস। বেশ বেশ বেশ, ঠিক আছে, ঠিক আছে, বেশ 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 বেশ, চলো, থ্যাংক ইউ। এই খাবার টাবার খাওয়াটা তো স্বাভাবিক ব্যাপার, এটা যে কোনো সময়ই কথা বলা যেতে পারে, সেটা অসুবিধা নেই। বেশ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এইখানটা বলছিলাম, তোমরা কি এটা পুরোটা শুনেছো না শোনোনি? না স্যার, আরেকবার বলে দিচ্ছি। বেশ, বলে ধরা যাক পরীক্ষায় প্রশ্ন পড়েছে যে রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস উইথ নন অফেন্সিভ টার্ম। অফেন্সিভ মানে হচ্ছে নন স্ট্যান্ডার্ড, নন অফেন্সিভ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, অফেন্সিভ মানে দ্য টার্মস রিলেটেড টু স্ল্যাংস, যেগুলো গালাগালি দেওয়া হয়, খারাপ শব্দ যেগুলো। নন অফেন্সিভ মানে যেগুলো খারাপ শব্দ নয়, যেগুলো অফিসিয়াল শব্দ। ইটালিসাইজ মানে যেগুলো তির্যক ভাবে বেঁকা ভাবে লেখা আছে, সেগুলোকে রিপ্লেস করতে হবে, প্রতিস্থাপিত করতে হবে ভালো শব্দ দিয়ে, ঠিক আছে? ধরা যাক প্রশ্ন পড়েছে দিস স্মেলস লাইক শিট। শিট মানে কি? শিট মানে হচ্ছে হিউম্যান এক্সক্রিটা, মানুষের যে বর্জ্য পদার্থ, জেনারেলি ইউরিন, হিউম্যান এক্সক্রিশন, এগুলোকে আমরা শিট বলি, SHIT। ফলে এটাকে যখন আমাকে নন স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ডে করতে হবে, এই নন অফেন্সিভ টার্মটাকে রিপ্লেস করতে হবে, আমি কি লিখবো? দিস স্মেলস ভেরি ব্যাড, বা দিস স্মেলস লাইক ডার্টি, এটা খুব নোংরা, এর গন্ধটা খুবই নোংরা। ফলে ডার্টি শব্দটা শীটের বদলে ব্যবহার করতে হবে। বলো, পরিষ্কার? স্যার বলছিলাম স্যার ডিসগাস্টিং হবে না? ডিসগাস্টিং ইউজ করতে পারো, ডিসগাস্টিং মানে খুবই বিরক্তিকর, ডিসগাস্টিং ব্যবহার করতে পারো, ডার্টি ব্যবহার করতে পারো, ব্যাড ব্যবহার করতে পারো, ডিসগাস্টিং স্যার ডিটেস্টেবল, স্যার ডিটেস্টেবল কি? ডিটেস্টেবল ব্যবহার করতে পারো, খুবই ভালো। ডিটেস্ট, DETESTABLE, ডিটেস্টেবল মানেও ঘৃণার যোগ্য, ডিটেস্ট করছি, ডিটেস্টেবল ইউজ করতে পারো, ডার্টি ইউজ করতে পারো, ডিসগাস্টিং ইউজ করতে পারো, ব্যাড করতে পারো, ডিটেস্টেবল করতে পারো, ঠিক আছে? ভেরি গুড, তার মানে তোমরা পড়ছো, ভেরি গুড। তারপরের প্রশ্ন, ডু নট পে মাচ ইম্পর্টেন্স টু দ্য ওয়ার্ডস অফ দ্যাট ওল্ড হ্যাগ। হ্যাগটাকে রিপ্লেস করতে হবে। হ্যাগ মানে কি? বুড়ি। এক্স্যাক্টলি, হ্যাগ মানে ওল্ড ওম্যান, জেনারেলি উইচ মানে ডাইনি, সেই অর্থ হ্যাগ শব্দটা ব্যবহার করা হয়।
তাহলে ডু নট পে মাচ ইম্পর্টেন্স, তোমরা এই কথার খুব বেশি গুরুত্ব দিও না এই বুড়ির কথায়, ওল্ড হ্যাক। তো সেক্ষেত্রে তোমার এই হ্যাকটাকে ওল্ড ওম্যান দিয়ে রিপ্লেস করতে পারো, ওল্ড উইচ দিয়েও রিপ্লেস করতে পারো। হ্যাক ইজ আ ইনফর্মাল স্ল্যাং ফর দ্য ওল্ড ওম্যান। পরিষ্কার? বলো বলো। Yes, sir. Yes, sir. বেশ। you do not trust the prescription of a quack when your heart is ill. আচ্ছা, quack এখানে মানে কি? হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তার। You should not trust the prescription of a quack when your heart is ill. তাহলে quack এর বদলে আমি কি ব্যবহার করব? ডক্টর। আনকোয়ালিফাইড ডক্টর। Yes, unqualified doctor অথবা নন ট্রেন্ড, TRAINED যে ট্রেনিং নেই, নন ট্রেন্ড ডক্টর। ইউ শুড নট ট্রাস্ট দ্য প্রেসক্রিপশন অফ অ্যান আনকোয়ালিফাইড ডক্টর। এখানে অ্যান হবে যদি আনকোয়ালিফাইড লেখো, কারণ আমরা জানি AEIOU যেগুলো ভাওয়েল তার আগে অ্যান বসে। আনকোয়ালিফাইড ডক্টর when your heart is ill, তোমার যখন হৃদয় অসুস্থ, তোমার হার্টের অবস্থা যখন ভালো নেই, তখন কোয়াকের কথা শুনো না, কোয়াকের প্রেসক্রিপশন তুমি ট্রাস্ট করবে না। বেশ। His continuous bragging pissed me off. Piss off মানে কি? বিরক্ত। বিরক্ত করা। বলো ব্র্যাগিং মানে BRAGGING, ব্র্যাগিং মানে বড়াই গর্ব করা। সে কনস্ট্যান্টলি গর্ব করছে, সেটা আমাকে বিরক্ত করছে। তাহলে পিস মি অফটা কি হবে? পিস মি অফটাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে? ডিসগাস্টেড মি অফ। ডিসগাস্টেড, হ্যাঁ বলো। বদারিং হবে না? বদারিং হতে পারে, দুটোই হতে পারে। হিজ কন্টিনিউয়াস ব্র্যাগিং ইজ বদারিং মি, ইজ বদারিং মি হতে পারে, ডিসগাস্টেড মি অফ হতে পারে, যে কোনো একটা দিয়েই হবে। ইজ কনস্ট্যান্টলি বদারিং মি, এমন কি ইউজ করতে পারো ডিস্টার্বিং মি। পিস অফ মানে ডিস্টার্ব করা, ডিস্টার্বিং মি। তিন রকম ভাবে লেখা যেতে পারে, আর অনেক ভাবে লেখা যেতে পারে, যেটা তুমি মনে করবে। পিস মি অফ মানে ডিস্টার্ব করা, ডিসগাস্ট করা, বিরক্ত করা, বদার করা, সবই হবে। বেশ। So these are the various example of the, তাহলে পরীক্ষায় এরকম আসতে পারে। পরীক্ষায় কি কি আসতে পারে আমরা সেই প্রশ্ন ধরে ধরে আলোচনা করছি, যাতে, কারণ মাথায় রেখো পরীক্ষায় কিন্তু এইরকমই কোয়েশ্চেন আসবে। তাহলে তোমাদেরকে প্রশ্নগুলো খুব ভালো করে দেখতে হবে এবং নিজেকে প্র্যাকটিস করতে হবে। আমরা কি কি প্র্যাকটিস করব? এই প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন, 17 প্রশ্ন, 18 প্রশ্ন, 19 প্রশ্ন, 20 প্রশ্ন, আগের বছরের প্রশ্ন, সবকটা প্র্যাকটিস করব। আর কি করব? আর আমার যে কোর্স মেটেরিয়ালটা আছে তার প্রত্যেকটা সেকশনের তলাতে এটাও আমরা পড়বো। প্রত্যেকটা সেকশনের তলাতে এই এক্সাম্পল দিয়ে দিয়ে তার উত্তরও দেওয়া আছে, এখানে একদম উত্তর সহ দেওয়া আছে। ফলে যখনই যে সেকশনটা আমরা পড়বো, এরকম 4টে সেকশন আছে, আমরা 2টো সেকশন পড়ে ফেলেছি অলরেডি, তার প্রত্যেকটা এক্সাম্পল গুলো পড়বো, তার ভিতরের লেখাগুলো পড়বো, তার শেষে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবো, এবং সেই পার্টিকুলার চ্যাপ্টার থেকে গত 4 বছরের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে যে কি কি এসছে সেগুলো আমরা দেখব। পরিষ্কার? হ্যাঁ স্যার। আমাদের বেশ, এইবার আসছি তারপরের প্রশ্ন। আইডেন্টিফাই দ্য 2 ওয়ার্ডস মোস্টলি ইউজড ইন নন স্ট্যান্ডার্ড কলোকিয়াল স্পিচ। এটা মানেটা কি? এর আগে 2017 একটা প্রশ্ন এসেছিল, 4টে শব্দ দিয়েছিল, দিয়ে বলেছিল যে 2টো শব্দকে আইডেন্টিফাই করো যেগুলো নন স্ট্যান্ডার্ড বা কলোকিয়াল স্পিচে ইউজ করা হয়। অর্থাৎ এই 4টে শব্দের মধ্যে 2টো শব্দ নন স্ট্যান্ডার্ড কলোকিয়াল স্পিচে ইউজ করা হয়, আর বাকিগুলো স্ট্যান্ডার্ড। বলো বাক্স। বাক্স মানে কি? মানি, মানি স্যার, টাকা, মানি। টাকা। স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড? নন স্ট্যান্ডার্ড স্যার এটা। নন স্ট্যান্ডার্ড। রাইট, বলে দিয়েছে। অর্থাৎ 4টের মধ্যে মানে 2টো নন স্ট্যান্ডার্ড যদি হয়, অলরেডি একটা আইডেন্টিফাই করে ফেলেছে। এই যে বাক্স মানে হচ্ছে বললো মানি, MONEY। সো বাক্স কি?
নন স্ট্যান্ডার্ড, STANDARD। বলো এর পরের শব্দটা মানে কি? রিট্রিবিউশন মানে কি? প্রতিশোধ 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 ভেরি গুড, ভেরি গুড, আই এম ইমপ্রেসড। রিট্রিবিউশন মানে হচ্ছে রিভেঞ্জ বা ভেঞ্জেন্স, REVENGE। এই শব্দটা ব্যবহার করে বিভিন্ন হবে। রিট্রিবিউটিভ জাস্টিস, রিট্রিবিউটিভ জাস্টিস মানে কি? যখন যখন জাজমেন্টের মধ্যে বা জাস্টিসের মধ্যে প্রতিশোধ নেওয়া হয়, অর্থাৎ ধরা যাক কোনো একজন রেপিস্টকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হলো, সেটা ডিজার্ভ করে, তাকে তাকে ফাঁসি দেওয়া হলো, তখন হয় রিট্রিবিউটিভ জাস্টিস। জাস্টিস যখন রিভেঞ্জ নিচ্ছে, যখন নেওয়া দরকার প্রতিশোধ। বলো রিট্রিবিউশন স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড শব্দ? স্ট্যান্ডার্ড শব্দ স্ট্যান্ডার্ড ভেরি গুড, স্ট্যান্ডার্ড। ভেরি গুড, এক্সপার্ট হয়ে উঠেছো। পরের বারে তোমরাই ক্লাস নেবে, আমি আর ক্লাস নেব না। যখন তোমরা থার্ড সেমিস্টারে পড়বে, ফার্স্ট সেমিস্টারের ক্লাস তোমাদেরকেও ইনভলভ করবো। ভেরি গুড। চলো, বাক্স মানে হচ্ছে মানি, এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। রিট্রিবিউশন মানে হচ্ছে রিভেঞ্জ, এটা স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড নয়। তারপর এটা চ্যাট মানে কি? তোমরা প্রত্যেকদিন করো, নন স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো উত্তরই বলে দিয়েছে। চ্যাট মানে হচ্ছে কথা বলা, আলাপচারিতা করা। চ্যাট কি? নন স্ট্যান্ডার্ড। চ্যাট হচ্ছে নন স্ট্যান্ডার্ড। আমাদের পরীক্ষায় দুটো নন স্ট্যান্ডার্ড শব্দ বার করতে বলেছে, সেই দুটো কি? একটা হচ্ছে বাক্স এন্ড চ্যাট। বাক্স আর চ্যাট, অ্যাবসলিউটলি রাইট। এর পরেরটা হচ্ছে ডায়ালগ। ডায়ালগ মানে সংলাপ। সংলাপ দুই ব্যক্তির মধ্যে সংলাপ, তাকে বলা হয় ডায়ালগ। তিন ব্যক্তির মধ্যে সংলাপ হলে কি হবে? ট্রাইলগ, LOGUE। আর চারজনের মধ্যে হলে টেট্রালগ, TETRA, টেট্রালগ। এবার ব্যাপারটা হচ্ছে যখন একজন কথা বলে তখন কি, তাকে কি বলে? মোনোলগ, MONOLOGUE। মোনো মানে ওয়ান, মনে থাকবে? মোনোলগ, ডায়লগ, ট্রাইলগ। ঠিক আছে, এইভাবে শব্দগুলো ক্রিয়েটেড হয়। আমি পরীক্ষায় আসেনি, কিন্তু তোমাদের বলে রাখলাম যদি কোনোদিন আসে। ঠিক আছে, ফলে বাক্স, রিট্রিবিউশন, চ্যাট এবং ডায়ালগ, এই দুটোর মধ্যে দুটো নন স্ট্যান্ডার্ড শব্দ। একটা হচ্ছে বাক্স আর একটা হচ্ছে চ্যাট। ভেরি গুড। চলে যাচ্ছি আমরা 2018 সালের প্রশ্নে, যেখানে কিন্তু এটা সেকশন 1 থেকে প্রশ্ন করেছিল। সেকশন 1 অলরেডি আমরা পড়ে ফেলেছি। বলো এই প্রশ্নটার মানেটা কি? আগে আমাকে বলো ভালো করে তোমরা। দাঁড়াও, একটু বুদ্ধি করে প্রশ্নটা উত্তর দিতে হবে। বলতে যে হুইচ টু অফ দ্য ফলোইং আর ট্রু, মানে এই যে ফলোইং সেন্টেন্স গুলো দিয়েছে তার মধ্যে দুটি হচ্ছে সত্য, যে আমরা ছোটবেলায় করতাম ট্রু অ্যান্ড ফলস। কোনটা সত্য কোনটা মিথ্যা? ঠিক আছে, বলো এই দুটোর মধ্যে দুটি রয়েছে সত্য। ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি স্পিচ, সত্যি না মিথ্যা? বলো। আমার মনে হয় প্রথমটা স্যার মিথ্যা হবে, ফলস হবে মনে হয়। ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি স্পিচ, সত্যি না মিথ্যা? বলেছে মিথ্যা। কেন মিথ্যা? বলো কেন মিথ্যা? ল্যাঙ্গুয়েজে কনভারসেশন ইউজ হয়, আর এখানে একই ব্যাপারটা একই স্যার। স্যার আপনি বলুন। ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি স্পিচ, এটা ট্রু, এটা সত্য। কারণ ল্যাঙ্গুয়েজ প্রথমে ভাষাটা লোকে বলার জন্যই ব্যবহার করে। স্পিচ মানে হচ্ছে এক ধরনের কথ্য ভাষা। ল্যাঙ্গুয়েজ প্রথমে বলার জন্য মানুষ ব্যবহার করে, তাই ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি স্পিচ, এটা অ্যাবসলিউটলি ট্রু, এটা সত্যি। ল্যাঙ্গুয়েজ সত্যি প্রাইমারিলি একটা স্পিচ, মানুষ বলার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য ল্যাঙ্গুয়েজকে ইউজ করে। মানে এইরকম কঠিন প্রশ্ন হলে কিন্তু ভালো করে দেখতে হবে যে বাকি চারটেতে, এই বাকি চারটে যে আছে, বাকি আরো তিনটে যে আছে, সেখানে কটা ট্রু হচ্ছে কটা ফলস হচ্ছে, দেখলেই বুঝতে পারবে। এর পরের গুলো আরো সহজ। উই লার্ন টু রাইট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট, আমরা ভাষা প্রথমে লিখতে শিখি, সত্যি না মিথ্যে?
সত্য মিথ্যে আমরা লিখতে আমরা কোনোদিনও ভাষা লিখতে শিখি না, আমরা ভাষা প্রথমে বলতে শিখি, একেবারেই ফলস, তাই তো? এইবার তারপরেরটা, ম্যান ইজ বর্ন উইথ আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, একটা মানুষ একটা বিশেষ ধরনের ভাষা নিয়ে জন্মগ্রহণ করে, সত্যি না মিথ্যে? এটা কোনোদিনও সত্য হতে পারে না। মানুষ একটা ভাষা নিয়ে জন্মগ্রহণ করে না, মানুষ ভাষা শিখে। বেশ, তারপরেরটা, ম্যান পিকস আপ ল্যাঙ্গুয়েজ ফ্রম হিজ সারাউন্ডিংস, মানুষ তার চারপাশের পরিবেশ থেকে ভাষা থেকে। সত্যি না মিথ্যে? আর মানেটা কি? যখন আমি প্রথম সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি না, আমি আগে বাকিগুলো পড়ে নেব, করে দেখবো কটা সত্যি কটা মিথ্যে হয়েছে। যদি দেখি বাকিগুলোর মধ্যে দুটো মিথ্যে আছে, একটা মাত্র সত্যি আছে, তাহলে এই প্রথমটাও সত্যি হবে ন্যাচারালি। কারণ বলেছে কি, which two of the following are true, ফলে দুটো সেন্টেন্স সত্যি হবেই। ফলে যদি এই দুটো মিথ্যে হয়, এটা সত্যি হয়, তাহলে এটা সত্যি হবে। এটাকে বলা হয় থিওরি অফ দ্য ডিডাকশন, DDUCTION। ডিডাকশন মানে কি? এটা শার্লক হোমসের থিওরি। মানে আগে ভালো করে দেখো চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সবথেকে ক্লোজ হতে পারে। যে কোনো চাকরির পরীক্ষায় গেস ওয়ার্কের, যখন তুমি মানে সব কোয়েশ্চেনের উত্তর তুমি জানবে না, তোমাকে গেস ওয়ার্ক করতে হবে, তোমাকে ক্লোজেস্ট গেস করতে হবে কোনটা মিলতে পারে, মানে তোমাকে জাস্ট আন্দাজ করতে হবে। এই আন্দাজের জায়গাটা কেন সঠিক হয়, আন্দাজ করারও সিস্টেম আছে, আন্দাজ করারও সায়েন্টিফিক মেথড আছে, তাকে বলে ডিডাকশন। ফলে ন্যাচারালি এই যদি যদি মিথ্যা এটা সত্য হয়, তাহলে এটা আমি জানি বা না জানি সত্যই হবে, কারণ দুটি সত্য হবে। এখানে দুটি মিথ্যা হয়েছে, একটা সত্য হয়েছে, বলে এটা সত্য হবে। ফলে ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি স্পিচ, এটা যদি আমরা খুব মানেটা খুব ভালো করে নাও জানি, এইভাবে বার করে নেব। পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার, স্যার বেশ 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 বেশ, থ্যাংক ইউ। এবার আবার খুব সহজ প্রশ্ন পড়েছে, এগুলো অলরেডি আমরা মানে খানিকটা আগের বছরের 2017 সালের প্রশ্ন যখন ডিসকাস করেছি তখন এগুলো পেয়েছি। আমরা আবার এগুলো আলোচনা করবো, কারণ এটা 18 সালে পড়েছে এবং তোমরা সেটাকে আমাকে উত্তর দেবে। আমি এটাতে বেশি কথা বলবো না, কারণ এটা খুবই সহজ, ঠিক আছে? রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস উইথ ইটস কলোকিয়াল নন স্ট্যান্ডার্ড ফর্ম। তার মানে কিসে আছে এটা? স্ট্যান্ডার্ডে আছে, নন স্ট্যান্ডার্ড করতে হবে। খুবই সহজ প্রশ্ন। she gifted my mother a beautiful shawl, মাদার কে নন স্ট্যান্ডার্ডে করতে হবে, কি হবে? তাহলে পুরো সেন্টেন্সটা এইরকম ভাবে লিখতে হবে, EI দিয়ে, she gifted my mom বলে আন্ডারলাইন করতে হবে, a beautiful shawl, SHAWL, মনে থাকবে? পুরো সেন্টেন্স লিখবে, মমের জায়গায় আন্ডারলাইন করবে, এটা হবে মম। বলো, I do not like this boy for his untidiness, এটা কি হবে বয়ের বদলে? lad, 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 lad মানে হচ্ছে বয়। I do not like this lad for his untidiness, untidiness মানে তার অপরিষ্কারাচ্ছন্ন, সে পরিষ্কার নয়, আনটিডি। তাহলে আমি এই ছেলেটাকে পছন্দ করি না কারণ সে খুব অপরিষ্কার, বয়ের বদলে হবে lad। একই রকম ভাবে he remains agitated all the time, এটা কি হবে? agitated। praised, একটু আগেই পড়েছি, বলো। pissed off, pissed off মানে disturbed, agitated, he remains pissed off all the time, সব সময় রেগে আছে, সব সময় বিরক্ত হয়ে আছে। আচ্ছা, তারপরেরটা সহজ, ধোনি মাস্ট অ্যাকুমুলেট রানস টু স্টে রেলিভেন্ট টু দ্য টিম, ধোনিকে রান করতে হবে, অ্যাকুমুলেট মানে রান যোগ করা। কেন? টু স্টে রেলিভেন্ট টু দ্য টিম, টিমের কাছে, টিমে থাকতে ধোনিকে রান করতে হবে। বলো, আমরা এই শব্দটা খুবই ব্যবহার করি, ধোনি মাস্ট রান পাওয়া কি বলে? ওরে গেট, জিটি, গেট। ধোনি মাস্ট গেট রানস টু স্টে রেলিভেন্ট টু দ্য টিম, ধোনিকে রান পেতে হবে, গেটিং রান।
রান পেলে তবে স্টিমে থাকবে। অ্যাকুমুলেটর বলতে এখানে গেট হবে, গেট রানস টু স্টে রেলেভেন্ট টু দ্য টিম। She gifted my mom a beautiful shawl. I do not like this lad for his untidiness. He remains pissed off all the times. He must accumulated বদলে get runs to stay relevant to the team. পরিষ্কার কি পরিষ্কার নয়? আচ্ছা পরিষ্কার বেশ, এইবার একটু কঠিন এই জিনিসটা, এই টাইপটা তোমাদের এখনো করানো হয়নি, কিন্তু আজকেই করিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বেশ, পরীক্ষায় পড়ে ইম্পর্টেন্ট জেন্ডার নিউট্রাল টার্ম। বেশ, বলো পরীক্ষায় প্রশ্ন কি পড়েছে? পরীক্ষায় প্রশ্ন পড়েছে আইডেন্টিফাই ফ্রম দ্য পেয়ার্স দ্য এক্সপ্রেশনস হুইচ আর জেন্ডার নিউট্রাল। নাও হোয়াট ইজ জেন্ডার? জেন্ডারটা কি? জেন্ডার মানে লিঙ্গ জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। লিঙ্গ, মানে বেসিক্যালি ম্যান অ্যান্ড ওম্যান। আমরা জেনারেলি নারী এবং পুরুষ এই লিঙ্গকে দুটো ভাগে ভাগ করি। এক ধরনের মানে নারী এবং পুরুষ এর ভিত্তিতেই আমরা আমাদের সমাজের বিভিন্ন পেশা, বিভিন্ন কাজকে ভাগ করি। এইখানে যে পেয়ারটা আছে, পেয়ার মানে এখানে একটা আছে জেন্ডার নিউট্রাল। এই পেয়ার মানে দুটি শব্দ, দুটি শব্দের মধ্যে একটা হচ্ছে যে শব্দের মধ্যে দিয়ে আমরা সেই পার্টিকুলার মানুষের, সে নারী না স্ত্রী, সেটা আমরা বুঝতে পারি না। অর্থাৎ জেন্ডার নিউট্রাল শব্দটা আমাদের সমাজে ব্যবহার করা কাম্য। নিউট্রাল মানে কি? নিউট্রাল মানে যেখানে বোঝা যাচ্ছে না, যেখানে কে নারী কে স্ত্রী সেটা বোঝা যাচ্ছে না। আমরা সবসময় আমাদের সমাজে বিভিন্ন জেন্ডার্ড ওয়ার্ড ইউজ করি। মানে ধরা যাক কাজের মাসিকে আমরা কাজের মাসি বলি, যার মাধ্যমে আমরা সে যে কাজের লোক বললে আমরা পুরুষ বোঝাই, আর মাসি বললে মহিলা বোঝাই। কিন্তু আমরা এমন ভাবে বিভিন্ন শব্দ ব্যবহার করতে পারি যাতে সেই মানুষটার জেন্ডার এক্সপ্রেস না হয়, কিন্তু সেটা আমরা করি না, কিন্তু সেটাই করা উচিত। অর্থাৎ তার লিঙ্গ যাতে বোঝা না যায়। অর্থাৎ আমি নারী বা পুরুষ এরকম কোনো ভেদাভেদ করছি না। এই ভেদাভেদ বা ডিসক্রিমিনেশন আটকানোর একমাত্র উপায় হচ্ছে জেন্ডার নিউট্রাল এক্সপ্রেশন ইউজ করা। বলো পরিষ্কার কিনা? পরিষ্কার? Yes, sir. এক্সাম্পল দিয়ে তোমাদের জেন্ডার নিউট্রাল টার্মস। বিভিন্ন শব্দ, এই যে আমরা কি ওয়ার্ড ইউজ করি, ম্যানকাইন্ড, ম্যানকাইন্ডের বদলে যদি আমরা হিউম্যান কাইন্ড ইউজ করি, হিউম্যান কাইন্ড বলতে পুরো মানুষ, গোটা 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 মানব সভ্যতাকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে হিউম্যান কাইন্ড। ফলে এখানে এক্সাক্ট কি জেন্ডার সেটা বোঝা যাচ্ছে না। একই রকম ভাবে যদি আমরা ইউজ করি এভরি ম্যান, তার বদলে ফোকস, FOLKS, ফোকস যখন ইউজ করছে তার মানে কি? তার মানে সবাইকে বোঝাচ্ছে। এই যে পিপল যদি আমরা ইউজ করি ইনস্টেড অফ ম্যান অর উইমেন, তাহলে সেটা হবে জেন্ডার নিউট্রাল। আচ্ছা, আমেরিকাতে একটা পার্লামেন্ট যার নাম হচ্ছে কংগ্রেস। এই যে কংগ্রেসম্যান হচ্ছে আমেরিকান পার্লামেন্টের যারা যারা আমেরিকান পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্ট, আমাদের এমপির মতো। যদি ইউজ করা হয় মেম্বার্স অফ দ্য কংগ্রেস, তাহলে কিন্তু সেটা জেন্ডার নিউট্রাল, সেটা ম্যান না ওম্যান বোঝা যাচ্ছে না। ঠিক আছে? আমরা বলি কাউন্সিল ওম্যান বা কাউন্সিল ম্যান, তার বদলে আমরা যদি ইউজ করি কাউন্সিলর বা কাউন্সিল পার্সন, তাহলে বোঝা যাচ্ছে না। সান বা ডটারের বদলে যদি আমরা চাইল্ড ইউজ করি, তাহলে জেন্ডার নিউট্রাল। বুঝতে পারছো? না স্যার। বা নেফিউ যদি আমরা ইউজ করি নিবলিং, তাহলে সেটা হচ্ছে জেন্ডার নিউট্রাল। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন জেন্ডার নিউট্রাল শব্দের এক্সাম্পল। আমি একটা কাজ করছি, কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে এই কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দেখো, কমেন্ট বক্স চলে গেছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি তোমাদেরকে আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেবো আরো কয়েকটা জেন্ডার নিউট্রাল টার্মের এক্সাম্পল। এইটা মেটেরিয়ালের মধ্যে ঢোকানো ছিল না, কারণ তখন এই প্রশ্নটা পড়তো না, পরবর্তীকালে এই প্রশ্ন পড়তে শুরু করেছে। ফলে জেন্ডার নিউট্রাল টার্ম কিন্তু পরীক্ষায় পড়তে পারে। আমি এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদেরকে পুরোটাই বুঝিয়ে দেবো। ফলে এই জায়গাটা একটু মাথায় রাখবে। ধরো যে ফায়ার ফাইটার, ফায়ারম্যান, ফায়ারম্যান মানে কি? যে আগুন নেভায়, যে এই ধরনের তোমার কি বলে অগ্নি নির্বাপক সংস্থায় যে যারা চাকরি করে, ফায়ারম্যান। তার বদলে যদি তুমি তার বদলে যদি ফায়ার ফাইটার ব্যবহার করো,
তাহলে বোঝা যাচ্ছে না। সেলস পার্সন যদি ইউজ করো তাহলে সেলস উম্যান না সেলসম্যান, বোঝা যাচ্ছে না, তাই না? ফলে এইরকম ভাবে তুমি ব্যবহার করতে পারো। আমরা অনেক ক্ষেত্রে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা ওয়াইফ বা হাজবেন্ড বলি, তার বদলে একটা শব্দ ব্যবহার করে স্পাউস, SPOUSE। স্পাউস মানে তোমার যে ওয়াইফ বা হাজবেন্ড, বা অনেক ক্ষেত্রে পার্টনার বা বেটার হাফ। বেটার হাফ বলতে উইমেনদেরকে বোঝায়, তার বদলে সিগনিফিকেন্ট আদার এইরকম শব্দ ব্যবহার করা যেতে পারে। ফলে these are the words which are gender neutral, যার বদলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে সেখানে মানে এই যে লিঙ্গের যে প্রভেদ বা ভেদাভেদ সেটা বোঝা যায় না। এবার আমরা পেয়ার গুলোর দিকে তাকাবো। আচ্ছা বলো, আইডেন্টিফাই ফ্রম দ্য পেয়ার্স দ্য এক্সপ্রেশনস হুইচ আর জেন্ডার নিউট্রাল। যেগুলো জেন্ডার নিউট্রাল সেগুলোকে কি বলছে? আইডেন্টিফাই করতে। অর্থাৎ ধরো যে তুমি এই প্রশ্নটার উত্তর লিখছো, তুমি কেমন করে লিখবে? তুমি বেশ, এবার আমি তো লিখছি এফ, এফ দিয়ে নাম্বার দিলাম 1। এবার বলো হোম মেকার হাউসওয়াইফ কোনটা জেন্ডার নিউট্রাল? এই তো হোম মেকার। হোম মেকার হচ্ছে জেন্ডার নিউট্রাল। হোম মেকার মানে যে বাড়ির দেখাশোনা করে, ফলে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি। আর হাউসওয়াইফ মানে গৃহবধূ আমরা বুঝি। এক সেকেন্ড, হ্যালো, সেম 4 এর রেজাল্ট বেরিয়েছে কিনা? হ্যাঁ তো অনেক সেম 4, হ্যাঁ তো অনেক দিন বেরিয়ে গেছে, অনেক দিন বেরিয়ে গেছে। হ্যাঁ সেটা পাঠিয়েছিলাম, কারণ ওরা তো মানে সেম 5 মানে তো মানে পুজোর পর মানে কালী পুজোর আগেই বেরিয়ে গেছে, কালী পুজোর আগে বেরিয়ে গেছে। বেশ বেশ, হ্যাঁ বেশ। এবার চলে আসছি তাহলে হোম মেকার এবং হাউসওয়াইফ এই দুটোর মধ্যে কি? হোম মেকার বলে দিয়েছো যে বাড়ির কাজের দেখাশোনা করে। আমরা অনেক ক্ষেত্রে একসময় মনে করতাম যে হোম মেকার কোনো কাজ নয়, কিন্তু হোম মেকার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ। যদি বাড়ির দেখাশোনা কেউ না করে তাহলে বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। এই যে আমাদের মা, দিদিমা, আমাদের আমাদের বোনেরা যারা বাড়ি দেখাশোনা করে, তারা কিন্তু কত পরিমাণে পরিশ্রম করে এবং কত কোটি টাকা তারা সেভ করছে তার কোনো ইয়াত্তা নেই। তার কারণ মাথায় রেখো, আমেরিকা বা জাপান অন্যান্য বিভিন্ন জায়গাতে এই ধরনের বাড়িতে কোনো কাজের লোক পাওয়া যায় না, আলাদা করে সার্ভেন্ট পাওয়া যায় না। এর ফলে সেখানে প্রায় কোটি কোটি টাকা দিয়ে সার্ভেন্ট রাখতে হয়। ফলে বুঝতে পারছো এই যে বাড়ি থেকে পরিশ্রম করা হচ্ছে হোম মেকারদের, সেই পরিশ্রমটা কোনোভাবেই বিফল পরিশ্রম নয়। ঠিক আছে? তাহলে হোম মেকার ইজ আ জেন্ডার নিউট্রাল। হাউসওয়াইফ মানে আমি ধরে নিচ্ছি প্রথম থেকে স্ত্রীরাই বাড়ির কাজ করবে, পুরুষেরা করতে পারে না। তা কেন? পুরুষ এবং স্ত্রী দুজনেই করবে হোম মেকার। তারপরেরটাতে বিজনেসম্যান এন্ড এন্টারপ্রেনিউর, ফ্রেঞ্চ ওয়ার্ড ENTREPRENEUR, উচ্চারণটা হচ্ছে এন্টারপ্রেনিউর। ঠিক আছে? এন্টারপ্রেনিউর। এর মধ্যে কোনটা জেন্ডার নিউট্রাল বলো? এন্টারপ্রেনিউর হচ্ছে জেন্ডার নিউট্রাল। অনেকে এন্টারপ্রেনিউর বলে, অ্যাকচুয়ালি উচ্চারণটা এন্টারপ্রেনিউর। ঠিক আছে? ফলে এফ দিয়ে 2 দিয়ে আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো, আমরা লিখবো ENTREPRENEUR। বেশ, বলো মেসেঞ্জার আর ডেলিভারি বয়। মেসেঞ্জার, মেসেঞ্জার মানে কি বার্তা নিয়ে যাচ্ছে, বার্তা জ্ঞাপক। ডেলিভারি বয়, বয় যেহেতু শব্দটা আছে তাই এটা জেন্ডার নিউট্রাল নয়। একই রকম ভাবে বলো ওম্বার্সম্যান আর ট্রাবল শুটার, কোনটা? জেন্ডার নিউট্রাল, কারণ এখানে ম্যান শব্দটা আছে। খুবই সহজ, তোমরা বুঝতে পেরে গেছো। জেন্ডার নিউট্রাল সেই শব্দটাই হবে যে শব্দের মধ্যে ম্যান, ওম্যান এইগুলোর উল্লেখ নেই। পরিষ্কার? যে শব্দটার মধ্যে এই ধরনের স্পেসিফিক কোন জেন্ডারের উল্লেখ নেই। ভেরি গুড। এবার বলো তারপরের প্রশ্ন, ফাইন্ড আউট ফ্রম দ্য লিস্ট অফ গিভেন টার্মস হুইচ আর জেন্ডার বায়াসড। এই শব্দগুলোর মধ্যে এমন শব্দ আছে যেগুলো জেন্ডার বায়াস। জেন্ডার বায়াস মানে একটা বিশেষ জেন্ডারের দিকে ঝুলে আছে, জেন্ডার নিউট্রাল নয়, উল্টোটা জেন্ডার বায়াস। বলো কোন শব্দগুলো জেন্ডার বায়াস?
মাদারল্যান্ড জেন্ডার বায়াস কি জেন্ডার বায়াস নয়? বলো। জেন্ডার বায়াস অ্যাবসলিউটলি জেন্ডার বায়াসড, কারণ এটা মাতৃভূমি বলতে আমি সবসময় বোঝাচ্ছি মাকে বোঝাচ্ছি, মা একটা বিশেষ জেন্ডার। তারপর এটা কিং সাইজ, বলো জেন্ডার বায়াস কি জেন্ডার বায়াস নয়? জেন্ডার বায়াস জেন্ডার বায়াস জেন্ডার বায়াস কারণ কিং মানে পুরুষ, কিং সাইজ মানে কি? দ্যাট হুইচ ইজ হিউজ। কিং সাইজ সিগারেট বলা হয়, বিরাট বড়, ঠিক আছে? কিং সাইজ কস্টিউম মানে বিরাট সাইজে, জেনারেলি XXL এরকম সাইজকে কিং সাইজ বলা হয়, বা XL। কমিউনিটি জেন্ডার বায়াস কি জেন্ডার বায়াস নয়? Yes, it is a gender neutral, NEUTRAL, gender neutral term. কারণ কমিউনিটি মানে কি? গোষ্ঠী। গোষ্ঠী বলতে আমি কোনো বেসিক জেন্ডারকে বোঝাই না। ফ্যাকাল্টি মানে কি? অনুষদ অনুষদ বলতে পারো। ফ্যাকাল্টি মানে, খুব ভালো বাংলা বলেছে, ফ্যাকাল্টি মানে কোনো একজন একটা ইনস্টিটিউটের টিচারকেও বলে, তাহলে আই এম আ ফ্যাকাল্টি অফ কৃষ্ণচন্দ্র কলেজ, ঠিক আছে? রাইট। সো ফ্যাকাল্টি জেন্ডার বায়াস না জেন্ডার নিউট্রাল? জেন্ডার নিউট্রাল হবে এটা। জেন্ডার নিউট্রাল। ফ্যাকাল্টি বলতে উইমেন প্রফেসর, মেন প্রফেসর দুজনকেই বোঝায়, ঠিক আছে? তাহলে ফ্যাকাল্টি ইজ আ জেন্ডার নিউট্রাল টার্ম। আচ্ছা, আমি একটা শব্দ তোমাদের দিচ্ছি, তোমরা বলতে পারো কিনা দেখি। স্যার বলছিলাম যে অনুষদ গভর্নেন্স। কি বলছো? ফ্যাকাল্টি মানে অনুষদের মানে বেঙ্গলিতে একটু মানেটা কি? অনুষদ মানে আমি বুঝতে পারছি না। অনুষদ বেঙ্গলি মানে হচ্ছে, অনুষদ মানে হচ্ছে মানে যার বুদ্ধি রয়েছে, সেই তার ফ্যাকাল্টি রয়েছে, তার মাধ্যমে সে কোনো জায়গার একজন টিচার, তাকে ফ্যাকাল্টি বলা হয়। বুঝতে পেরেছো? আসলে মানে এরকম কঠিন বাংলা অনেক সময় হয়। আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক প্যারাডক্স মানে তোমরা জানো? স্যার প্যারাডক্স সায়েন্সে আছে শুনেছি, কিন্তু প্যারাডক্স অ্যাকচুয়ালি বলা যাবে। প্যারাডক্স মানে হচ্ছে কোনো একটা জিনিসের যখন দুটো বা তিনটে মানে হতে পারে, when a particular word or meaning contain multiple meaning, যখন মাল্টিপল মিনিং হয় তাকে বলা হয় প্যারাডক্স। প্যারাডক্সের বাংলা কেউ জানো? না স্যার, কূটাভাস। বাংলা শুনলে অজ্ঞান হয়ে পড়ে যাবে। কূটাভাস। স্যার সেটা মানে কি? কূটাভাস মানে হচ্ছে যখন একটা শব্দের কূট মানে রয়েছে, ভেতরে অনেক শব্দ গুলিয়ে রয়েছে। আরো একটা শব্দ বলছি তোমাদের, কনোটেশন। কনোটেশন মানে কি? কনোটেশন মানে যখন একটা শব্দের ভিতরে একটা মানে লুকিয়ে রয়েছে। যেরকম তোমরা অন্নপূর্ণা এবং ঈশ্বর পাটিনীর যদি তোমরা কবিতা পড়ে থাকো, অন্নদা মঙ্গল, দেখবে একটা শব্দের মধ্যে অনেকগুলো মানে লুকিয়ে রয়েছে, অনেকগুলো অর্থ থাকে না? অনেকগুলো অর্থ লুকিয়ে রয়েছে। এবার কনোটেশনের বাংলা কি? ধারণা। সংজ্ঞা বলা যাবে। ওরে না, গুড়ার্থ। গুড়ো অর্থ যার মধ্যে লুকিয়ে আছে, গুড়ার্থ। এইরকম কঠিন বাংলা এগুলো জানতে হবে। এগুলো হচ্ছে প্রত্যেকটাই, এগুলোকে বলা হয় টার্মিনোলজি ইংলিশে, বা বাংলাতে পরিভাষা। টার্মিনোলজি বাংলায় যাকে বলে পরিভাষা। ইংলিশ ওয়ার্ড এনলাইটেনমেন্ট, ENLIGHTMENT। এনলাইটেনমেন্ট মানে কি? ওই আলোকিত মানে ওই জ্ঞান বিষয়ে জ্ঞান প্রাপ্তি ঘটা, আমার জ্ঞান এলো। এনলাইটেনমেন্ট একটা স্পেসিফিক হিস্টোরিক্যাল পিরিয়ডকে বোঝায়। 1715 থেকে 1789-তে ইউরোপ জুড়ে এক ধরনের এই জ্ঞান প্রাপ্তির যে মুভমেন্ট শুরু হয়, তাকে এনলাইটেনমেন্ট বলে। এনলাইটেনমেন্টের মধ্যে আইজ্যাক নিউটন পড়ছে, এনলাইটেনমেন্টের মধ্যে রয়্যাল সোসাইটি তৈরি হচ্ছে গোটা ইংল্যান্ড এবং ইউরোপ জুড়ে। এনলাইটেনমেন্টের বাংলা কি? জ্ঞানদান। আলোক প্রাপ্তি। আলোক, ও লাইটম্যান আছে, হ্যাঁ লাইট থেকে আসছে, ভেরি গুড। এইভাবে বিভিন্ন অনেক সময় কঠিন বাংলা ভাষা ক্রিয়েট হয় এইভাবে। আরো একটা ইংরেজি শব্দ শিখিয়ে দিচ্ছি, এগুলো সিলেবাসের মধ্যে নেই, কিন্তু এগুলো জানতে হবে কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে পড়ে। আর্ট ফর আর্টস এ, এটা মানে জানো তোমরা? আর্ট ফর আর্টস এ? না স্যার।
না স্যার, আর্ট ফর আর্টস মানে হচ্ছে আর্ট কি, আর্ট হচ্ছে শিল্প, শিল্পের জন্য যখন শিল্প হয়, অর্থাৎ মানে শিল্পের যখন অন্য কোনো কারণ লাগে না শিল্প হতে, অর্থাৎ অনেকে মনে করে যে আর্টের মেইন পারপাস হচ্ছে টু ইনস্ট্রাক্ট মানে শিক্ষা দেওয়া, মানে যখন আর্ট তৈরি হয় কেন অনেকে মনে করে যে জ্ঞান দেওয়ার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য, অনেকে মনে করেন না, আর্ট একজন আর্টিস্ট তৈরি করে কেবলমাত্র নিজের জন্য, সমাজের জন্য নয়। ফলে আর্টের এরকম কোনো পারপাস নেই যে কেবলমাত্র শিক্ষা দিতে হবে, একজন একটা কবিতা, একটা গল্প, একটা নাটক, একটা পেন্টিং, এগুলো প্রত্যেকটাই তো বিভিন্ন আর্ট ফর্ম। এই আর্ট, নাচ, ডান্স ফর্ম, এরকম কোনো মানে নেই যে কেবলমাত্র কোনো নির্দিষ্ট পারপাসের জন্যই এগুলো তৈরি হবে। এমনি নিজের জন্য একজন আর্টিস্ট এগুলো তৈরি করতে পারে, কেবলমাত্র সমাজের মধ্যে জ্ঞান দানের জন্য ব্যবহার করে না। এই যে মুভমেন্ট হয়েছিল গোটা ইংল্যান্ড জুড়ে এবং ইউরোপ জুড়ে, তাকে বলা হয় আর্ট ফর আর্ট সেক, আর্টের জন্যই আর্ট। অস্কার ওয়াইল্ড থেকে শুরু করে আরো বিভিন্ন লোকজন এই মুভমেন্টে পার্টিসিপেট করেছিলেন। এইটার বাংলা কি কেউ বলতে পারবে? বলতে পারলে তাকে চকলেট খাও। শিল্পের জন্য শিল্পকলা। শিল্পের জন্য শিল্প না, বাংলা হচ্ছে কলা কৈবল্যবাদ, কলা কৈবল্যবাদ, শিল্পের জন্য শিল্প। কঠিন বাংলা কিনা? হ্যাঁ স্যার, দাঁত ভেঙে যাবে। তো বাংলা খুব কঠিন হতে পারে, বাংলা কিন্তু এট টাইমস খুব খুব কঠিন হতে পারে। মানে আমি এরকম বাংলা অন্তত আমি লিখতে পারবো যেটা দেখে তোমরা পড়ে বুঝতে পারবে না, একটা শব্দ পড়ে বুঝতে পারবে না, বাংলায় লিখে দেবো, পুরো বাংলাতে লিখবো, ইংরেজি নয় শুধু বাংলাতেই লিখবো, কিন্তু পড়ে অনেকেই বুঝতে পারবে না। ফলে এরকম ভাবার কোনো কারণ নেই যে মানে ইংরেজি স্যার শুধু ইংরেজি জানে, বাংলাও জানে না। ফলে বিষয়টা গেলে সেটা হচ্ছে যে বাংলাও কিন্তু শেখাটা খুব দরকার, খুব কঠিন হতে পারে বাংলা, ভয়ঙ্কর কঠিন হতে পারে। পরিষ্কার? হ্যাঁ স্যার, বলো। হ্যাঁ স্যার। বেশ, 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 হ্যাঁ স্যার। বেশ, ফেরত চলে আসছি। আমরা যেসব বিষয় নিয়ে পড়াশোনা করছিলাম সেই জিনিসগুলো নিয়ে আমরা ফেরত চলে আসছি। এইগুলো তো এর পরের সেকশনে আছে, ডিক্লারেটিভ ফর্ম, এইগুলো এই সেকশনে নেই। ফলে আমরা মোটামুটি আমাদের যতটুকু সেকশনে দরকার ততটুকু আমরা পড়ে ফেলেছি। এই ক্রোকোডাইল টিয়ার, ওল্ড ফক্স, এগুলো আমরা পড়েছি। আচ্ছা, এইখানটা আমরা পড়িনি, আমরা এই শব্দগুলোকে একবার দেখে নেব, করে আজকের ক্লাস আমরা মোটামুটি শেষ করবো। মানে অনেকটাই মোটামুটি সেকশন 2 আমরা মানে মোটামুটি না, সেকশন 2 পুরোটাই শেষ করলাম। চলো, আচ্ছা এইটা একটু বলো তো আমাকে, এটা কি হবে? কোয়েশ্চেনটা এসেছে আইডেন্টিফাই ফ্রম দ্য পেয়ার্স দ্য এক্সপ্রেশন দ্যাট আর লেস অফেন্সিভ। অলরেডি পড়েছি যেটা কম অফেন্সিভ, এইগুলোর মধ্যে লেস অফেন্সিভ, এগুলোর মধ্যে কোনটা লেস অফেন্সিভ? আচ্ছা, রিটার্ডেড চাইল্ড, চাইল্ড উইথ স্পেশাল নিডস, কোনটা লেস অফেন্সিভ? রিটার্ডেড চাইল্ড। রিটার্ডেড চাইল্ড না, রিটার্ডেড চাইল্ড মানে হচ্ছে যে চাইল্ড ডিসেবল বা যে পাগলা, রিটার্ডেড, যে ম্যাড, রিটার্ডেড। কিন্তু চাইল্ড উইথ স্পেশাল নিডস মানে যার সত্যিকারের কোনো প্রয়োজনীয়তা রয়েছে। জেনারেলি চাইল্ড উইথ স্পেশাল নিডস আমরা কথাটা ইউজ করি যারা হ্যান্ডিক্যাপড চিলড্রেন, যারা ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, যাদের ফিজিক্যাল ডিসেবিলিটি যাদের আছে, ডিসএবিলিটি যাদের আছে, তাদের এই চাইল্ড উইথ স্পেশাল নিডস বলে। ফলে মানে মানে তাকে তো মানে সে তো মানে ওই জন্য শব্দটা বলা হয় ফিজিক্যালি চ্যালেঞ্জড, কথাটা ইউজ করা হয়। চাইল্ড উইথ স্পেশাল নিড মানে যাদের সত্যিকারের স্পেশাল নিডস দরকার, ঠিক আছে? যাদের ভগবান চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ দিয়েছে, তারা চ্যালেঞ্জ নিয়েছে। ফলে স্পেশাল নিডস হচ্ছে লেস অফেন্সিভ টার্ম, রিটার্ডেড চাইল্ড নয়। পরিষ্কার? বলো। হ্যাঁ স্যার। তারপরেরটা হচ্ছে ডিফারেন্টলি এবলড, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। হ্যাঁ বেশ, পরেরটা হচ্ছে ডিফারেন্টলি এবলড এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এর মধ্যে কোনটা লেস অফেন্সিভ? হ্যান্ডিক্যাপ। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না, ডিফারেন্টলি এবলড। আরে তোমরা দেখবে যেটা যেটা পজিটিভ অর্থ, যেটা নেগেটিভ অর্থ নয় সেটা নয়। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানে তো নেগেটিভ অর্থ, যে হ্যান্ডিক্যাপ, তার সত্যি ক্ষমতা নেই। আর ডিফারেন্টলি এবল মানে কি, সে অন্যরকম ভাবে সক্ষম, সে হয়তো অক্ষম কিন্তু তার অন্যরকম ভাবে সক্ষমতা আছে, সে চলতে পারে না
কিন্তু সে দারুণ অঙ্ক কষতে পারে। ডিফারেন্টলি এবেলড মানে অন্যরকম ভাবে এবেলড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লেস অফেন্সিভ টার্ম, মনে থাকবে? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। এর পরের প্রশ্নটা স্কিনি এন্ড থিন, বলো কোনটা লেস অফেন্সিভ? স্কিনি। So skinny. স্কিনি। থিন থিন, থিন হবে। মানে হচ্ছে যার একদম চামড়ার মধ্যে যার দেখা যায় চামড়া এতটাই ছোট্ট। থিন কিন্তু বেটার ওয়ার্ড, সরু। লেস অফেন্সিভ হচ্ছে থিন। বলো বস আর লিডারের মধ্যে কোনটা? লিডার বস মানে একটা গুন্ডার বস হয়, একটা ইটালিয়ান মাফিয়াও বস হয়, তাহলে লিডার যে আমাদের নেতৃত্ব দেবে, লেস অফেন্সিভ লিডার। চাইল্ড উইথ স্পেশাল নিডস, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, থিন লিডার, এগুলো হচ্ছে লেস অফেন্সিভ টার্ম, যেগুলো কম অফেন্সিভ, যেগুলো গালাগালি দিতে ব্যবহার করা হয় না। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। यस सर হ্যাঁ স্যার, পরীক্ষা হলো লাস্টের দিকে। হ্যাঁ স্যার বেশ, চলো আজকের মোটামুটি ক্লাসের শেষ প্রশ্ন এখানে দেব, দেওয়ার পরে তোমরা এগুলোর উত্তর দেবে, দিয়ে আমরা আজকে সেকশন 2টা এখানে শেষ করব, এবং তারপরে আমরা বিভিন্ন সময়ে সেকশন 1, 2 নিয়ে আলোচনা চালাতে থাকবো এবং কোয়েশ্চেন দেবো, তার সঙ্গে সঙ্গে সেকশন 3 তে আমরা চলে যাব, ঠিক আছে? বেশ, এর পরের ক্লাস থেকে। বেশ, রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস উইথ জেন্ডার নিউট্রাল টার্ম, জেন্ডার নিউট্রাল দিয়ে রিপ্লেস করো। একই জিনিস তোমরা অলরেডি করেছো। বলো নার্গিস ওয়াজ আ ফেমাস অ্যাক্ট্রেস অফ দ্য 20th century। स्टार হবে স্যার মানে স্টার স্টার না, স্যার অ্যাক্টরের সাথে অনেকে মনে করে যে অ্যাক্টর শব্দটা মানে হচ্ছে পুরুষ অ্যাক্টর, তা কিন্তু নয়। অ্যাক্টর বলতে পুরুষ এবং নারী উভয়কেই বোঝায়, বুঝতে পেরেছো? স্টারও ইউজ করতে পারো, অ্যাক্টরও ইউজ করতে পারো, ঠিক আছে? অ্যাক্টর মানে অভিনেতা অভিনেত্রী দুজনকেই বোঝায়, পরিষ্কার? বেশ, 2 নম্বর প্রশ্ন, পিপল লাইক দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড ফর আ স্ট্রং পার্সোনালিটি। লোকজন চেয়ারম্যান অফ দ্য বোর্ড কে লাইক করে, পছন্দ করে, কেন? তার খুবই কঠিন ব্যক্তিত্ব তাই। আচ্ছা, চেয়ারম্যানের বদলে কি ওয়ার্ড ইউজ করবো বলো? স্যার প্রেসিডেন্ট হবে না? চেয়ারপারসন বলে দিয়েছে। প্রেসিডেন্ট অন্য ডেজিগনেশন হতে পারে, কিন্তু চেয়ারপারসন সব থেকে ভালো। পারসন মানে হচ্ছে ভয় যাচ্ছে না। আচ্ছা, I have asked the cameraman to take the videos of my daughter's wedding. আমার মেয়ের যে বিয়ের ছবির জন্য ক্যামেরাম্যানকে ডেকেছি। ক্যামেরাম্যান একটা জেন্ডার বায়াস টার্ম, তাই তো? ক্যামেরাম্যানের বদলে কি ব্যবহার করব? ফটোগ্রাফার। ফটোগ্রাফার বলে দিয়েছে। Yes, sir. ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার ইউজ করতে পারো, কারণ ভিডিও বলেছে। ভিডিওগ্রাফার টু টেক দ্য ভিডিওস অফ মাই ডটার্স ওয়েডিং। স্যার কোরিওগ্রাফারও তো কোরিওগ্রাফার মানে যে ডান্স শেখায়, যে নাচ শেখায়, ও ওটা আচ্ছা আলাদা। কোরিওগ্রাফার ইজ এ ডিফারেন্ট থিং, ঠিক আছে? বেশ, ওকে our forefathers had no knowledge of the digital world. forefather মানে আগের যারা জন্মেছে, বাবা দাদু, ঠিক আছে? এটা বলে গ্র্যান্ডফাদার হবে তাহলে? জেনারেশন সো ফোর বিয়ারার্স আরেকবার। ফোর বিয়ারার্স ফোর বিয়ারার্স হবে, আবার ফোর বিয়ারার্স হবে, আরো একটা বেটার আছে, আবার জেনারেশন হবে না? প্রিভিয়াস জেনারেশন, প্রিভিয়াস জেনারেশন, VIOUS, প্রিভিয়াস আগের জেনারেশন, জেনারেশন। আগের জেনারেশন হ্যাড নো নলেজ অফ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। ডিজিটাল ওয়ার্ল্ডে কোনো নলেজ ছিল না। ফোর বিয়ারার্স ইউজ করতে পারো, কিন্তু আরো এক্সাক্ট হবে প্রিভিয়াস জেনারেশন। ফোর বিয়ারার মানে যারা আগে চলে, বেসিক্যালি তার থেকে মানে আগের জেনারেশনটা ফোর ফাদার অর্থে বেটার। বেশ, এর মাধ্যমে মোটামুটি তোমরা জেন্ডার নিউট্রাল এবং জেন্ডার বায়াস টার্ম কিভাবে ইউজ করা হয় মোটামুটি শিখেছো। এবার এক্সাম্পল দিয়ে দিয়ে আরো এক্সাম্পল দিয়ে 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 ঠিক আছে? আজকের ক্লাস এত দূরই রাখলাম মোটামুটি। কারো যদি কোনো আজকের ক্লাস নিয়ে প্রশ্ন থাকে তারা প্রশ্ন করতে পারো। স্যার ক্লাস নিয়ে না অন্য কিছুর জন্য? বেশ বেশ, ঠিক আছে, তাহলে রেকর্ড অফ করে তুমি প্রশ্ন করবে। ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা রেকর্ডের মধ্যে করতে পারো। থ্যাংক ইউ। আলাদা করে ক্লাস নিয়ে যখন প্রশ্ন নেই, আমি রেকর্ডটা অফ করছি, তারপরে তোমরা তোমাদের আনঅফিশিয়াল প্রশ্ন করতে পারবে।